ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস মালদা সিভিল সার্ভিস একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন পর্বে মৌলিক অধিকারের পরবর্তী ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিও দুটো টপিকের উপরে আলোচনা করে হবে। একটা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির অধিকারের উপরে ভিত্তি করে, এটা সংখ্যালঘুদের অধিকার 29 এবং 30, এবং এটা ছাড়াও হচ্ছে অন্যান্য যে সম্পত্তির অধিকার যেটা বাতিল হয়েছে তার সাথে যুক্ত সম্পত্তি অধিকার যেটা ছিল 30 নম্বর আর্টিকেল, 31 নম্বর আর্টিকেল, এবং তার সাথে যুক্ত হচ্ছে 31-এর এ, 31-এর বি, 31-এর সি এবং 31-এর ডি। এই টোটালের উপরে 5টা এবং এদিকে 2টা 7টা তোমার হচ্ছে আর্টিকেলের উপরে ভিত্তি করে এই তোমার হচ্ছে ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো দুটো টপিক, একটা হচ্ছে কি শিক্ষা এবং সংস্কৃতির অধিকারের উপরে 29 এবং 30 সংখ্যালঘুদের উপর ভিত্তি করে, এবং তারপরে হচ্ছে কি শিক্ষা সংস্কৃতির সাথে সাথে হচ্ছে সম্পত্তি অধিকার এবং অ্যাসোসিয়েট আরও 31-এর এ বি সি ডি ন্যাশনাল ইন্টারেস্টে কিছু আলাদা করে ধারা তৈরি করা হয়েছিল তোমার হচ্ছে পূর্ববর্তী সরকারগুলোর মাধ্যম দিয়ে। তো সেগুলোর সম্বন্ধে আমরা এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। তো চলো এটা আমরা ভিডিও শুরু করছি। তো এটা হচ্ছে কি শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, দেখতেই পাচ্ছ কত নম্বর আর্টিকেল, আর্টিকেল নাম্বার হচ্ছে 29 এবং 30, ঠিক আছে? তার সম্বন্ধে এখানে লেখা রয়েছে শিক্ষা এবং সংস্কৃতির অধিকার। তো শিক্ষা এবং সংস্কৃতি, তো কাদের শিক্ষা এবং সংস্কৃতি? এখানে হচ্ছে সংখ্যালঘুদের শিক্ষা ও সংস্কৃতি। এবার প্রসঙ্গটা হচ্ছে যে সংখ্যালঘু আমাদের দেশে কারা, ঠিক আছে? এটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমাদের দেশে সংখ্যালঘু কারা, ঠিক আছে? আমাদের দেশের সংখ্যালঘু বলতে সেই সম্প্রদায় যারা তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে সংখ্যার দিক থেকে, মোট সংখ্যার দিক থেকে একটা তোমার হচ্ছে সংখ্যাগুরু বাদ দিয়ে তারা তুলনামূলকভাবে কম। অর্থাৎ আমি বলতে চাইছি যে সংখ্যালঘু আমাদের দেশে একটা জনজাতি নাই, যে কোনো দেশে একটা জনজাতি থাকে না, একাধিক কিন্তু জনজাতি থাকে, ঠিক আছে? তো তার মধ্যে এটা একটা জনজাতি মানে হচ্ছে ব্যাপার যে ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু সংখ্যালঘু একটা শ্রেণী কিন্তু নেই। তাহলে প্রসঙ্গটা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে সংখ্যালঘু কারা? সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে পড়ছে হচ্ছে ইসলাম ধর্মীয় যারা, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ আর হচ্ছে পার্সি। আমাদের ভারতবর্ষে সংখ্যালঘু বলতে এই ধরনের কতগুলো জাতিগতদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এদের মধ্যে থেকে যতগুলো সংখ্যালঘু রয়েছে তাদের মধ্যে থেকে সব থেকে জনসংখ্যার দিক থেকে বেশি হচ্ছে কার? ইসলামদের, ঠিক আছে? ইসলামদের জনসংখ্যা বেশি, সেই কারণে সংখ্যালঘু মানে আমরা ভাবতে পারছি আমাদের বাড়ি যে পশ্চিমবঙ্গ এবং সারাউন্ডিং অঞ্চলে যেহেতু ইসলাম ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে বেশি রয়েছে, সে কারণে ভাবি আমরা যে সংখ্যালঘু মানে শুধুমাত্র ইসলাম ধর্মীয়রাই হয়তো, কিন্তু বাস্তবে কিন্তু সেটা নয়। তোমার হচ্ছে সংখ্যালঘু বলতে তোমার ইসলাম ধর্মীয় বাদ দিয়েও আরও কতগুলো অ্যাসোসিয়েট জাতি রয়েছে, তারা গিয়ে কে তোমার হচ্ছে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এবং পার্সি, এরা সবাই সংখ্যালঘু। তাহলে স্যার সংখ্যাগুরু কারা? সংখ্যাগুরু হচ্ছে তাহলে হচ্ছে যারা সনাতন ধর্মীয়, তারা হচ্ছে কি সংখ্যা গুরু। তো বুঝতে পারছো মানে যে সনাতন ধর্ম বলতে যারা, তারা হচ্ছে তোমার হচ্ছে হিন্দু সম্প্রদায়, তারা হচ্ছে সংখ্যাগুরু। তো এই যে অধিকার, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, এই দুটো অধিকার কাদের জন্য করা হয়েছে? শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য, উপরে জনজাতিগুলোর জন্য। এবং এদের জন্য কটা আর্টিকেল করেছে? 2টা, 29 এবং 30, ঠিক আছে? তো মানে এটা অনুমান করা হয় বিশ্বের বেশিরভাগ দেশগুলোতে দেখতে পাওয়া যায় যে যারা সংখ্যাগুরু থাকে তারা অনেক সময় সংখ্যালঘুদেরকে ডমিনেট করে, ঠিক আছে? আমাদের প্রতিবেশী দেশগুলোতেও আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি। তো সেই জিনিসটা কিন্তু ভারতবর্ষে তেমন নেই বললেই চলে, ঠিক আছে? একদমই নেই বললেই চলে। এবং সেই সংখ্যালঘুদের তবুও ভারত সরকার যখন সংবিধান তৈরি করেছিল, মানে গণপরিষদের সদস্যরা সেই সময় সংখ্যালঘুদের প্রোটেকশনের কথাটা কিন্তু ভেবেছিল, এবং সেই ভাবনার উদ্দেশ্যে 29 এবং 30 নম্বর আর্টিকেল করতে হয়েছিল। এবং কি যে কোনো গণতান্ত্রিক দেশে যেখানে তোমার হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা রয়েছে, সেখানে সংখ্যালঘুদের জন্য একটা বিশেষ ব্যবস্থাপনা কিন্তু থাকাটা বাঞ্ছনীয়। শুধু ভারতবর্ষে আছে এমন কোনো ব্যাপার নেই, অনেক দেশেই কিন্তু এই ধরনের রয়েছে, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা যেটা জানবো, এই যে দুটো ধারা সংখ্যালঘুদের জন্য করা হয়েছে সেটা হচ্ছে 29 এবং 30। তো সেগুলো হচ্ছে কি? তো সবার প্রথমে আমরা 29 নম্বর ধারাটা আমরা জানবো। তো 29 নম্বর ধারাতে কি বলছে দেখো, 29 নম্বর ধারাতে বলছে যে সংখ্যালঘু শ্রেণীর নাগরিকদের স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত বিশেষ
অর্থাৎ যারা সংখ্যালঘু, আমি অলরেডি সংখ্যালঘুর বিভিন্ন বিস্তারিত আলোচনা করলাম, ঠিক আছে। তো তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। স্বার্থ বলতে গিয়ে কি স্যার, মানে স্বার্থ সংজ্ঞাটা হচ্ছে কি এবার এটা জানতে হবে। স্বার্থ কি? স্বার্থ কথাটার মানে হচ্ছে সংখ্যালঘুদেরও কিছু বেসিক নিডস আছে। বেসিক নিডস, এই বেসিক নিডস বা মৌলিক চাহিদাগুলো যেগুলো তারা রাষ্ট্রের কাছ থেকে চায়, ঠিক আছে। তো এই যে রাষ্ট্র তখন যাতে এই বেসিক নিডসগুলো তাদের পূরণ হয় তার ব্যবস্থা করবে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে মানে বেসিক নিডসগুলো যাতে পূরণ হয় তার ব্যবস্থা করবে কে তোমার হচ্ছে সরকার। এবং এটা এটা সরকার মানে এই ধরনের আইন করেছে সেটা না, যখন গণপরিষদ তৈরি হয়েছিল তখন থেকেই কিন্তু এই আইনটা কিন্তু রয়েছে। তো এই বেসিক নিডস বিভিন্ন হতে পারে। একটা ধর্ম হতে পারে যে আমি ধার্মিক কাজগুলো ঠিকঠাক করে করব, আমার মানে ধর্ম কালচারের কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে বাঁচাবো, আমার ধার্মিক কালচারের মধ্যে কিছু সংস্কৃতি রয়েছে সেগুলোকে বাঁচাবো। তো এগুলো বাঁচাবে, তো এগুলো বাঁচানোর জন্য তারাই পালন করবে, এটা নয় যে রাষ্ট্র পালন করবে, তারাই পালন করবে। কিন্তু তারা যখন পালন করবে সেগুলোকে নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, কোনো ধরনের ঝামেলা না হয়, সেটা দেখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। অর্থাৎ রাষ্ট্র সংখ্যালঘুদের তোমার হচ্ছে কি করবে, স্বার্থ তোমার হচ্ছে সংরক্ষণ করবে। হলো। তারপরে এটা কত নম্বর আর্টিকেল রয়েছে, এটা আর্টিকেল নাম্বার রয়েছে 29, ঠিক আছে। এবার রয়েছে আর্টিকেল নাম্বার 30। দেখো আর্টিকেল নাম্বার 30-এ কি বলছে, বলছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ব্যক্তিবর্গ নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এবং পরিচালনা করতে পারবে, ঠিক আছে। এবার সংখ্যালঘুরা নিজেদের তোমাদের মতো শিক্ষা প্রতিষ্ঠান, এবার নিজেদের মতো শিক্ষা প্রতিষ্ঠান মানে যারা ধরো এবার ইসলাম ধর্মীয় তাদের মাদ্রাসা, ঠিক না। এবার আমাদের মাথাতে এই মাদ্রাসা এসেই কিন্তু দাঁড়িয়ে যায়, ঠিক না। কিন্তু বাস্তবে গিয়ে কি স্যার, শুধু এই সংখ্যালঘু বলতে তো ইসলাম তো নয়, ইসলাম ছাড়াও খ্রিস্টান, বৌদ্ধ, তোমার হচ্ছে জৈন, শিখ, এরাও কিন্তু সংখ্যালঘু। তো অতএব যদি ইসলাম ধর্মী যারা রয়েছে তাদের যদি সংখ্যালঘুদের যদি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা হয়, আমি বলতে চাই যে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং শিখ এদেরও তোমার হচ্ছে কি পার্সি, এদেরও তোমার হচ্ছে কি নির্দিষ্ট কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ঠিক আছে। তারা নির্দিষ্ট সংস্কৃতি, নির্দিষ্ট কালচার, নির্দিষ্ট ব্যবস্থাপনা সেগুলো কিন্তু সেই তোমার হচ্ছে ইসের মাধ্যমে তোমার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে ছড়িয়ে রাখতে পারে, এবং যাতে করে এই সংখ্যালঘুরা যাতে অস্তিত্বহীন না হয়ে যায়, তার সংস্কৃতি যাতে অস্তিত্বহীন না হয়ে যায়, তাই এই প্রোটেকশনের ব্যবস্থা করা। এবার প্রসঙ্গটা আসে যে যখনই এই ধরনের ব্যবস্থাপনার কথা আসে শুধুমাত্র আমাদের মাদ্রাসা কথাটাই আমাদের মাথায় আসে, কিন্তু বাস্তবে তো সেটা নয়। মাদ্রাসা বাদ দিয়েও তাহলে অসংখ্য তোমার হচ্ছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কই তাদেরকে নিয়ে তো আমরা আলোচনা করি না। কেন আলোচনা করি না, তার পিছনে মূল কারণ হচ্ছে একটাই, যে সমস্ত সংখ্যালঘুর যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে থেকে আমি আবার বলছি যে ইসলাম ধর্মীয় জনসংখ্যা যত বেশি, তো প্রচুর পরিমাণে বেশি পরিমাণে অনেক মাদ্রাসা বা এই ধরনের মক্তব, এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে বলে গিয়ে কি আমাদের চোখে এটা বেশি পড়ে। কিন্তু এই খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এদের সংখ্যাটা তুলনামূলকভাবে কম, তো খুবই কম জনসংখ্যা, তো বলে গিয়ে কি এদেরও শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু খুব কম, রেয়ার আছে। তোমরা যদি দার্জিলিংয়ে চলে যাও দেখবে যে বুদ্ধিস্ট অনেক তোমার হচ্ছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে বুদ্ধিস্টদেরকে সংরক্ষণের মাধ্যম দিয়ে তার কালচার সংস্কৃতিকে দেখা হয়। আমি যদি ভুল না বলি লাভাতে একটা রয়েছে, আমরা গিয়েছি সেখানে, কি সুন্দর মানে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কালচার, তাদের সংস্কৃতিকে তারা তাদের দার্শনিক চিন্তাধারাকে কীভাবে তোমার হচ্ছে কি ইনফ্লুয়েন্স করে, সেটা মানে আমাদেরকেও অ্যাট্রাক্ট করে, কি ঠিক না। তো সেই কারণে তোমার হচ্ছে মাথা রাখবে, মানে এক কথায় যেগুলো সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হওয়ার প্রোটেকশন কিন্তু ধারা নম্বর 30 দিয়ে পায়। কোনো সময় দেখবে আমাদের দেশে দেখবে যে সনাতনীদের জন্য কিন্তু কোনো ধরনের বিদ্যালয় তৈরি হয় না। আছে ভারতবর্ষের মধ্যে যে সনাতনীরা নিজে থেকে বিদ্যালয় তৈরি করেছে এবং সরকার সেটাকে প্রোটেকশন দিচ্ছে। সনাতনীরা নিজে থেকে বিদ্যালয় তৈরি করতেই পারে, কিন্তু মাথা রাখবে সরকার যেটা প্রোটেকশন দিচ্ছে সেই সংখ্যাটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো যে 29 এবং 30 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে। তাহলে 29 নম্বর আর্টিকেলে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ এবং 30 নম্বর আর্টিকেলে তোমার হচ্ছে কি সংখ্যালঘুদের হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তোমার হচ্ছে তৈরি করার বিষয়। এক কথায় এই দুটো যে টপিক রয়েছে মানে হচ্ছে ধারা নম্বর হচ্ছে কত, ধারা নম্বর হচ্ছে 30 এবং ধারা নম্বর হচ্ছে কত 29 এবং ধারা নম্বর 30, এই দুটা ধারা হচ্ছে তার হচ্ছে সংখ্যালঘুদের অধিকার, সংখ্যালঘুদের
অধিকার। আর এই সংখ্যালঘু মাথায় রাখবে, এই সংখ্যালঘু কিন্তু হচ্ছে শুধুমাত্র ইসলাম ধর্মীয় নয়, আরও আমাদের দেশে প্রচুর পরিমাণে সংখ্যালঘু রয়েছে, তাদেরও অধিকার বলতে পারো। এটা হচ্ছে কত, 29 এবং 30। তো সংখ্যালঘুদের অধিকারের আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে যেটা রয়েছে দেখো, এরপরে যেটা রয়েছে যদি দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। 1 মিনিট। 29-30-এর পর এরপরে দেখো এইখানে রয়েছে 31 নম্বর ধারা। 31 নম্বর ধারা সবার প্রথমে বলে রাখি, এখানে টোটাল ধারা কটা আছে? ধারা টোটাল এখানে 5টা আছে। টোটাল ধারা আছে কটা? 5টা। অর্থাৎ 31 নম্বর ধারা নিচে একটা, 31-এর ছাড়া 31-এর এ, 31-এর বি, 31-এর সি, আর হচ্ছে 31-এর ডি। ঠিক আছে, টোটাল ধারা হচ্ছে কটা? 5টা। এই 5টা ধারা সম্বন্ধে এখানে আমরা আলোচনা করব। ঠিক আছে, এর মধ্যে থেকে 31 নম্বর ধারাটা যেটা, এই যে 31 নম্বর ধারা, এটা হচ্ছে সম্পত্তির অধিকার। ঠিক আছে, এটা সম্পত্তির অধিকার ছিল, এখন কিন্তু আর নাই। ক্লিয়ার? 1978 সালে, ঠিক আছে, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে বাতিল করা হয়, এবং এই দেখো লেখাও আছে বাতিল করা হয়েছে, এবং বর্তমানে এটা 300 এ নম্বর আর্টিকেলে রয়েছে। দেখো এই কথাটা লেখাও আছে যে 300 এ নম্বর আর্টিকেলে কিন্তু এটা রয়েছে। এবং এটা কত সালে তোমার হচ্ছে সম্পত্তির অধিকারকে তোমার যে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে? 1978 সালে। তাহলে বর্তমানে স্যার হচ্ছে সম্পত্তি অধিকারকে কি? বর্তমানে সম্পত্তি অধিকার হচ্ছে একটা আইন সিদ্ধ অধিকার, আইন সিদ্ধ অধিকার। আর তোমাদেরকে এটাও বলে রাখি, এই জিনিসটা সেম 19-এর F নম্বর আর্টিকেলে ছিল, ওটাও কিন্তু বাতিল করা হয়েছে অলরেডি। আমি মনে করো তোমাদের 19-এর F নম্বর যখন আমি বুঝাচ্ছিলাম তখন এটাকে নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো সেম এটা 31-এও আছে, 19-এর F-এও রয়েছে। তার মানে এটা একটা মৌলিক অধিকারও ছিল। ঠিক আছে, ঠিক আছে, মৌলিক অধিকার ছিল, আবার মৌলিক স্বাধীনতার অধিকারও ছিল। তো সেটাকে থেকে তোমার হচ্ছে আইন সিদ্ধ অধিকার করে দেওয়া হয়েছে। আইন সিদ্ধ অধিকার করার মানে এর আগের তারিখে কি ছিল, মানে আমি আমার বাবা মায়ের সম্পত্তি আমি কি আমার অধিকার আমি পেতাম, বাবা মা যদি আমাকে না দিতে চাইতো তবুও আমি পেতাম। কিন্তু আজকের দিনে কিন্তু আর এই ব্যাপারটা নেই। ঠিক আছে, আজকের দিনে ব্যাপারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। বাবা মা যদি দিতে চাই তাহলেই পাবো, বাবা মা যদি না দিতে চাই তো পাবো না। কেন এটা হয়েছে? তার পিছনে একটাই কারণ, যে আজকের দিনে এটা হচ্ছে গিয়ে কি সম্পত্তির অধিকার হয়ে গেছে। ঠিক আছে, এই সম্পত্তির অধিকারটা গিয়ে কি হয়েছে? আইন সিদ্ধ অধিকার হয়ে গেছে। আজকের দিনে মৌলিক অধিকার নয়, আইন সিদ্ধ অধিকার। কথাটার মানে হলো বাবা মা তোমার যদি দিতে চাইলে তুমি পাবে, নাহলে তুমি পাবে না। ঠিক আছে, তো এই হলো তোমার হচ্ছে 31 নম্বর আর্টিকেল। তো এই আর্টিকেলটা 31 নম্বর আর্টিকেল এই কারণে তৈরি হয়েছিল, কিন্তু স্যার আজকের দিনে এই 31 নম্বর আর্টিকেল কি হয়েছে স্যার? বাতিল হয়ে গেছে। ক্লিয়ার? এরপরে দেখো এখানে কতগুলো আর্টিকেলের সম্বন্ধে বলা রয়েছে। 31-এর এ, 31-এর বি, 31-এর সি এবং 31-এর ডি। দেখো 31-এর এ, 31-এর বি, 31-এর সি এবং 31-এর ডি। বলে রাখি এই চারটার মধ্যে কোনোটাই কিন্তু আর স্যার সম্পত্তির অধিকারের ব্যাপার নেই। সম্পত্তি অধিকার যে বিষয়টা ছিল সেটা শুধুমাত্র 31 নম্বর আর্টিকেল ছিল। 31-এর এ, বি, সি, ডি এই চারটাই কিন্তু হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে কি কিসের উপরে ভিত্তি করে? 31-এর এ, বি, সি, ডি তোমার হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার উপরে আলাদা ধরনের আর্টিকেল। তবে স্যার ওটাকে মৌলিক অধিকারে সংযোজন করার জন্য 31-এর এ, বি, সি, ডি চারটাতে ভাগ করা হয়েছে। এদের মধ্যে থেকে প্রথম হচ্ছে কি কিসের? 31-এর এ। দেখো কি বলছে, রাষ্ট্রের হিতে জমি অধিগ্রহণের কাজ রাষ্ট্র করতে পারবে। আচ্ছা তোমরা জানো যে এখন জমি রাষ্ট্রের জমি, কিন্তু রাষ্ট্র গিয়ে কি করছে? সাধারণ মানুষকে করে খাওয়ার জন্য দিয়েছে, সাধারণ মানুষকে। আর এইখানেই হচ্ছে সমস্যা। কি সমস্যা? সাধারণ মানুষকে করে খেতে দিয়েছে, এবার ধরুন রাষ্ট্রে একটা রাস্তা হবে, একটা হাসপাতাল হবে, তো সাধারণ মানুষের কাছে চাইছিল, পাচ্ছে না। ঠিক আছে, তো এবার যদি সাধারণ মানুষ যদি নিজের জমি অধিকারকে নিজের মতো করেই পুরোপুরি রেখে দেয়, এবং রাষ্ট্র উন্নয়নের কাজে যদি সেই জমিগুলো যদি কন্ট্রিবিউশনই না থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু দেশ বা রাষ্ট্র কিন্তু উন্নত হবেই না। আর যেহেতু দেশ বা রাষ্ট্র উন্নত হবে না, তার মানে হচ্ছে কি স্যার? আমরা অনেকটাই পিছিয়ে যাবো। ঠিক আছে, সেই কারণে 31-এর এ বলে একটা নতুন আইন করা হয়েছিল, এবং এগুলো সব আইন কিন্তু মাথায় রাখবে, চারটায় আইন কিন্তু ইন্দিরা গান্ধীর সময় হয়েছে। এইটা মাথায় রাখবে, এই চারটায় আইন কার সময় তৈরি হয়েছে? ইন্দিরা গান্ধী। এটা মাথায় রাখবে, ইন্দিরা গান্ধী যখন আমাদের তোমার হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ, সেই সময় এই চারটা আইন তৈরি হয়েছিল। ইন্দিরা গান্ধীর মতো সাহসী প্রধানমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে ভবিষ্যতে কোনো আসবে কিনা সন্দেহ রয়েছে। তিনি একজন সাহসী এবং মহিলা হিসাবে যে এত সাহসী একজন প্রধানমন্ত্রী, যে 42তম সংবিধান সংশোধনের মতো স্টেপ নিয়েছিল, এবং সেই সময় আমরা জানি যে এই 31-এর ABCDর মধ্যে অনেক কিছু ধারা ইনক্লুড করা হয়েছিল। তো ইন্দিরা গান্ধীর মতো সাহসী তোমার হচ্ছে প্রধানমন্ত্রী আসা কিন্তু মুশকিল। এবার প্রসঙ্গটা হচ্ছে কি স্যার? রাষ্ট্রহিতে জমি অধিগ্রহণ করতে পারবে যে কোনো জনগণের হোক না কেন,
অধিগ্রহণ করতে পারবে। হ্যাঁ, অধিগ্রহণ করার কথা মানে এটা না যে তোমার কাছ থেকে ফ্রিতে নিয়ে নেবে। অধিগ্রহণ করার কথাটা মানে হলো কি তোমার কাছ থেকে যেটা নেবে, ঠিক আছে, সেটা মানে একটা নির্দিষ্ট দামেই দেবে, এবং এই দামের টাকাটা কিন্তু কম নয়, অনেকটাই। এবং অনেকে, আমি তো ভুল না বলি, রাস্তার উপর দিয়ে অনেকে জমি চলে গেলে কিন্তু প্রচুর টাকা পায়, প্রচুর। তুমি সাধারণ মানুষ হিসাবে কিন্তু অত অর্থ উপার্জন করতে পারবে না। কিন্তু আগে মানে এবার ধরো যে একটা রাস্তা আছে, ওই জায়গায় এমন কিছু জেদি লোক আছে যে 1 2 জন 5 জন 10 জন, তারা গিয়ে কি করছে, দেবে না তো দেবেই না। তো এবার রাস্তাটা কি ওখান থেকে উপর দিয়ে নিয়ে যাবে? সেটা তো নয়। তো রাষ্ট্রের সেই ধরনের আইনি ব্যবস্থা থাকা উচিত ছিল। তো সেই আইনি ব্যবস্থা থাকার উদ্দেশ্যেই তোমার হচ্ছে কত নম্বর আর্টিকেল, এই আর্টিকেল নাম্বার 31, যে কি তুমি জমি ভোগ করো, কোনো আপত্তি নেই, কিন্তু যে রাষ্ট্র হিতে যদি জমি লাগে সেক্ষেত্রে তোমাকে কিন্তু জমি দিতে হবে। এটা 31 নম্বর আর্টিকেলে রয়েছে। হলো। তারপরে 31-এর বি, 31-এর বি বলছে নবম তপশিলির আগে 31-এর এ ধারাকে মান্যতা দেওয়া হবে তোমার হচ্ছে রাষ্ট্রহিতের জন্য। আমরা জানি যে টোটাল তপশিলি হচ্ছে কটা, 12টা। যখন সংবিধান তৈরি হয়েছিল তখন 8টা তপশিলি ছিল। নবম তপশিলি যেটা, এটা তোমার হচ্ছে 1951 সালে তোমার হচ্ছে হয়েছিল, এবং যদি ভুল না বলি ফার্স্ট সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল। এবং এইখানে যে 1951 সালে নবম তপশিলিতে সাধারণ মানুষের জন্য কিন্তু হিতেই কিন্তু কাজ করা হয়েছিল, অর্থাৎ জমি জায়গার বিষয়ে যাতে সাধারণ মানুষরা অগ্রাধিকার পায়, রাষ্ট্রের অগ্রাধিকারের থেকে যাতে সাধারণ মানুষের অগ্রাধিকার বেশি আসে, ভূমি সংস্কার করা হয়েছিল। এবং গিয়ে তোমার হচ্ছে জমিদারি প্রথা এই নবম তপশিলির মাধ্যম দিয়েই কিন্তু বাতিল করা হয়েছে। তো এই নবম তপশিলির যে বিষয়টা রয়েছে, বলছে যখন নবম তপশিলি এবং 31-এর এ এই দুটোর মধ্যে ঝামেলা বাঁধবে, তখন কিন্তু 31-এর এ গুরুত্ব পাবে, অর্থাৎ নবম তপশিলির থেকেও কিন্তু 31-এর এ গুরুত্ব পাবে, অর্থাৎ রাষ্ট্রহিত গুরুত্ব পাবে। রাষ্ট্রহিত, রাষ্ট্রহিত গুরুত্ব পাবে যদি তোমার হচ্ছে কি নবম তপশিলির সাথে যদি তোমার হচ্ছে 31-এর বি এর মধ্যে ঝামেলা বাঁধে। এবং এটাই কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে, 31-এর বি নম্বর আর্টিকেলে বলা রয়েছে। হলো। এরপরে দেখো 31-এর সি, 31-এর সিতে কি বলা আছে দেখো, বলছে কোনো সময় নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের মধ্যে যদি তোমার যে ঝামেলা বাঁধে, তাহলে মৌলিক অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর আগেরটাতে তোমার যে জমি সংক্রান্ত অধিকারের ব্যাপার ছিল 31-এর বিতে। এবার 31-এর সিতে যদি দেখো তাহলে বুঝতে পারবে, 31-এর সি, 31-এর সিতে দেখো, লক্ষ্য করো 31-এর সিতে যে সবাই জানো যে মৌলিক অধিকার রয়েছে, মৌলিক অধিকার কত থেকে কত, 12 থেকে তোমার হচ্ছে 35, ঠিক না? আবার নির্দেশমূলক নীতি রয়েছে 36 থেকে 51। তো বলছে দুটোর মধ্যে যদি ঝামেলা বাঁধে, ঠিক আছে, তাহলে কে জিতবে? তো মৌলিক অধিকার মানে হচ্ছে কি স্যার, এটা হচ্ছে নাগরিকদের অধিকার, নাগরিকদের অধিকার। আর স্যার 36 থেকে 51 মানে হচ্ছে কি স্যার, সরকারের অধিকার, সরকারের অধিকার। তার মানে হচ্ছে সরকারের অধিকার এবং সাধারণ মানুষের অধিকারের মধ্যে কে সব থেকে বেশি গুরুত্ব পাবে, ঠিক আছে? সেই জন্য দেখবে যে ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করতেই হবে এই ধরনের ব্যাপারটা নেই, এখানে অপশনাল আছে। কিন্তু মৌলিক অধিকারকে ইমপ্লিমেন্ট করতেই হবে 12 থেকে 35 পর্যন্ত, এখানে কোনো অপশনাল ব্যাপার নেই, পুরোটাই করতে হবে। তাহলে এই যে ব্যাপারটা 31-এর সি নম্বর আর্টিকেলে রয়েছে, মাথায় রাখবে যখন এই ডিপিএসপি এবং মৌলিক অধিকারের মধ্যে ঝামেলা বাঁধবে, তখনই কিন্তু মাথায় রাখবে যে মৌলিক অধিকার কিন্তু গুরুত্ব পাবে। অর্থাৎ মৌলিক অধিকার বলতে কি, এই যে তোমার 12 থেকে 35 নম্বর ধারার যে ধারাগুলো রয়েছে সেগুলো গুরুত্ব পাবে, ডিপিএসপি কিন্তু গুরুত্ব পাবে না। ক্লিয়ার? এটা হচ্ছে কত স্যার, 31-এর সি। এবার 31-এর ডি, এটা একটা কন্ট্রোভার্সিয়াল আইন ইন্দিরা গান্ধীর সময় হয়। কি লেখা আছে, কোনো ব্যক্তি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করলে তাকে আগাম অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে। হ্যাঁ, দেখো এখানে লেখা আছে বাতিল করা যাবে হয়েছে, এটাও ইন্দিরা গান্ধীর সময়। দেখো কত সাহসী একজন প্রধানমন্ত্রী তিনি ছিলেন। ভাবতে পারছো যে ইয়ে কি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস কেউ করবে, মানে রাষ্ট্রবিরোধী কাজ। রাষ্ট্রবিরোধী কাজের সংজ্ঞা হচ্ছে কি, তার মানে আমি এখন যে সরকারের বিরুদ্ধে কথা বলি তার মানে আমি রাষ্ট্রবিরোধী হয়ে গেলাম, সরকার তো আমাকে তকমা দিয়ে দিতে পারে। তার মানে হচ্ছে কি এই ধরনের কিন্তু একটা মানে রাষ্ট্রের নামে নিজের একটা পলিটিক্যাল যে এজেন্ডা, সেই এজেন্ডাকে স্ট্রং করার একটা মোটিভ ছিল, ঠিক আছে? আর শুধু পলিটিক্যাল নয়, নিজের যে প্রধানমন্ত্রিত্বের যে অস্তিত্ব, নিজের যে সরকারের যে অস্তিত্ব এবং নিজের ব্যবস্থাপনার যে অস্তিত্ব এবং সর্বোপরি রাষ্ট্রের অস্তিত্বকে সঠিকভাবে সাধারণ জনগণের কাছে সঠিকভাবে রাখার উদ্দেশ্যেই তোমার হচ্ছে কি এই আইনটা করা হয়েছিল 31-এর ডি, যে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির বিরুদ্ধে তোমার হচ্ছে অ্যারেস্ট করা। কিন্তু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি কি, এর কোনো সংজ্ঞা কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে? কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, ঠিক আছে? তো মাথায় রাখবে, তো এই কারণে বিশেষ করে ইমার্জেন্সির সময় এই ধারাটা বিশেষভাবে কাজে লেগেছিল,
যখন আমাদের বিশেষ করে 1975 সালে যে ইমার্জেন্সি হয়েছিল সেই সময়। তবে স্যার আজকের দিনে স্যার এটা বাতিল হয়েছে, আমি যদি ভুল না বলি 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, হ্যাঁ 1976 সালেই এটাকে বাতিল করা হয়, 1978 সালে এটাকে বাতিল করা হয়েছে। অর্থাৎ আজকের দিনে এই অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস কিন্তু আর নেই। তাহলে স্যার এদিকে 31 নম্বর আর্টিকেল বাতিল হয়েছে, আর এদিকে 31-এ A B C অ্যাক্টিভ আছে, 31-এ D অ্যাক্টিভ নেই। তার টোটাল তারিখে কী হলো 29 নম্বর আর্টিকেল। 29 হচ্ছে সংখ্যালঘুদের প্রোটেকশন, 29 নম্বর আর্টিকেল সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরির অধিকার, 31 নম্বর আর্টিকেল সম্পত্তি অধিকার ছিল, বাতিল হয়ে গেছে, 300 এখন আইনসিদ্ধ অধিকার। 31-এর A রাষ্ট্রহিতে জমি নিতে পারবে। 31-এর B হচ্ছে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে অনেক সময় নবম তপশিলি এবং তোমার 31-এর এর মধ্যে যদি ঝামেলা বাঁধে তাহলে 31-এর A অ্যাক্টিভ থাকবে। তারপর হচ্ছে 31-এর B এর পর 31-এর C, 31-এর C-তে কি বলছে, নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের মধ্যে যদি ঝামেলা বাঁধে তাহলে মৌলিক অধিকার অ্যাক্টিভ থাকবে। 31-এর D ছিল হচ্ছে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিসের উপরে গ্রেপ্তার। তবে স্যার এটা বাতিল করা হয়েছে 44তম সংবিধান সংশোধনী 1978 সালের মাধ্যম দিয়ে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে, এই ভিডিওটা এখানে কমপ্লিট করলাম। এর পরবর্তী ভিডিও হবে শুধুমাত্র সুপ্রিম কোর্টের 32 এবং 32-এর A নম্বর আর্টিকেলকে কেন্দ্র করে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের সেখানে যে রিটগুলো রয়েছে সেই রিটগুলো সম্বন্ধে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করবো। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যদি ভালো লাগে সেক্ষেত্রে তোমরা তোমাদের বন্ধুদেরকে এই চ্যানেলটা রেকমেন্ড করতে পারো, যাতে করে গিয়ে কি পরবর্তী ভিডিও আমরাও যাতে আনতে ইন্সপায়ার হই। ঠিক আছে, তো এই ভিডিও এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।